আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা কেবলমাত্র এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2024-25-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নেকচাঁদের বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? শ্রীনগর, সিমলা, চণ্ডীগড়, চেন্নাই। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চণ্ডীগড়। তাহলে নেকচাঁদের বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? মনে রাখবেন চণ্ডীগড়। আমরা এখানে তোমাদের সুবিধার্থের জন্য ফুটনোট উল্লেখ করেছি, ফুটনোটগুলো একটু দেখে নেওয়া যাক। বলা হয়েছে রক গার্ডেন চণ্ডীগড়ে অবস্থিত। 1957 সালে নেকচাঁদ এই গার্ডেনটি পরিকল্পনা ও স্থাপন করেছিলেন। সো প্রিয় ভিউয়ার্স, তাহলে এই রক গার্ডেনটি কিন্তু চণ্ডীগড়ে অবস্থিত। কত সালে এটা নেকচাঁদ স্থাপন করেছিলেন? মনে রাখবেন 1957 সালে কিন্তু নেকচাঁদ এই গার্ডেনটি পরিকল্পনা বা স্থাপন করেছিলেন। এই রক গার্ডেন আবার নেকচাঁদ গার্ডেন নামে পরিচিত। তাহলে রক গার্ডেনের অপর নাম কি? নেকচাঁদ গার্ডেন নামেও কিন্তু পরিচিত। এখানে নানা রকম কি আছে? এখানে নানা রকম স্থাপত্য ও ভাস্কর্য রয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, এই যে ফুটনোটটি, এই ফুটনোটটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, যেটি আমি তোমাদের মাঝে এখানে মেনশন করে দিচ্ছি। এটিও কিন্তু তোমাদের দেখার অতি তাৎপর্যপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন। তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স। এর গতবারে কিন্তু ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে আমার প্রশ্ন উত্তর বেশি কমন পেয়েছে। আমার সাবস্ক্রাইবারদের কথা, সাবস্ক্রাইবাররাই বলেছিল যে দাদা আপনার প্রশ্ন উত্তর ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে আমরা বেশি কমন পেয়েছি। তো 38টা কমন পেয়েছিল। এইবার আমার ইচ্ছা আছে 60 না হলেও 50%, অর্থাৎ 50 আপ কোশ্চেন আমার কমেন্ট দেওয়ার ইচ্ছা আছে, সেই মতো খাটছি। তো তোমরা প্রতিনিয়ত ফলো রাখো, আশা রাখা যায় তোমরা কমন পাবে। চলো কথা না বাড়িয়ে 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন হলো, HIV সংক্রমণ নির্ধারণের জন্য কোন পরীক্ষা করা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এলিসা। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এসেছিল। ফুটনোটটি দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে শরীরে এইডস সংক্রমণ ঘটেছে কিনা তা নির্ণয় করতে একাধিক রক্ত পরীক্ষা করতে হয়। এনজাইম লিঙ্কড ইমিউনোসিড অ্যাসিড বা এলিসা বা এনজাইম ইমিউনোসিড AIA হচ্ছে সেই প্রথম পরীক্ষা যা করা হয় সংক্রমণ চিহ্নিত করার জন্য, এবং এলিসা রক্তে HIV অ্যান্টিবডি রয়েছে কিনা নির্ণয় করা সেটা শর্ট করে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদের মূলত এই ফুটনোট থেকে একটি প্রশ্ন আসে যে HIV সংক্রমণ নির্ধারণের জন্য কোন পরীক্ষা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এলিসা। এই এলিসাটাই কিন্তু অপশানে আসে, বাদবাকি কিন্তু তেমনটা আসে না। তবে বিস্তারিত ডিটেলস তোমাদের সুবিধার্থের জন্য আমি এখানে মেনশন করে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কে কামরাজ, রাজা গোপাল আচারী, বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বল্লভভাই প্যাটেল। তাহলে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? মনে রাখবেন বল্লভভাই প্যাটেল। ফুটনোট এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি 2 সেপ্টেম্বর 1964 থেকে 15 ডিসেম্বর 1950 সাল পর্যন্ত এই পদে আসীন ছিলেন। প্রশ্নটা কিন্তু এবং ঘুরিয়েও আসতে পারে যে সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতে কতদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন? তখন কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2 সেপ্টেম্বর 1946 থেকে 15 ডিসেম্বর 1950 সাল পর্যন্ত পদে ছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী, ইন্দিরা গান্ধী, সুচেতা কৃপলানি, সুষমা স্বরাজ। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুচেতা কৃপলানি।
তাহলে ভারতীয় রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মনে রাখবেন সুচিতা কৃপলানি। বলা হয়েছে সুচিতা কৃপলানি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি 1963 থেকে 1967 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন আসতে পারে যে ভারতীয় রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপলানি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের। এবং কতদিন পর্যন্ত কার্যকাল মেয়াদ ছিল, অর্থাৎ কতদিন পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন? 1963 সাল থেকে 1967 সাল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। তার আগে একটি কথা বলবো, অনেকে ভাবে যে থাম্বনেল দেখে ভাবে যে এটা তো এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রশ্ন উত্তর বানিয়েছে। তো সেই সকল প্রার্থীদেরকে বলছি এসএসসি জিডির জন্য নয়, এগুলো কিন্তু ডব্লিউবিপি, কেপি, আরপিএফ, এসএসসি আবগারি এই সমস্ত প্রশ্ন কম্পিটিটিভ অর্থাৎ অল কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তোমরা একটা কথা কাইন্ডলি মাথায় রাখবে, জিকে কিন্তু জিকেই হয়, জিকে কিন্তু সব কম্পিটিটিভ অর্থাৎ অল কম্পিটিটিভ প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে। তাই বলবো তোমরা থাম্বনেল দেখে হয়তো ভাবো যে এটা তো এসএসসি জিডির জন্য, এটা আমি কেন পড়বো? তো সেই সকল বোকাদের বলি এটা কিন্তু তোমাদের মোস্টলি ভুল হচ্ছে। এই জন্যই কিন্তু তোমরা পরীক্ষা ক্র্যাক করতে পারো না, যে কোনো চাকরি পরীক্ষা ক্র্যাক করতে পারো না, এই জন্য ছোটো ছোটো কিছু তোমাদের ভুলের জন্য। তো চলো 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্ন হলো গোবি মরুভূমি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এশিয়া। তাহলে গোবি মরুভূমি কোথায় অবস্থিত? মনে রাখবেন এশিয়াতে অবস্থিত। ফুটনোটটি এখানে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে গোবি হচ্ছে এশিয়ার বৃহত্তম মরুভূমি। এই মরুভূমি চীনের উত্তর ও পশ্চিম এবং মঙ্গোলিয়ার দক্ষিণে বিস্তৃত। তাহলে গোবি কিন্তু একটি বিশ্বের অর্থাৎ বিশ্বের নয়, অর্থাৎ এশিয়ার কিন্তু বৃহত্তম মরুভূমি, এবং এই মরুভূমি কিন্তু চীন উত্তর বা উত্তর পশ্চিম এবং মঙ্গোলিয়ার দক্ষিণে বিস্তৃত। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন, র্যাডক্লিফ লাইন ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। র্যাডক্লিফ লাইন ভারতকে কোন দেশ থেকে আলাদা করে? বাংলাদেশ, চীন, নেপাল, পাকিস্তান। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাকিস্তান। তাহলে র্যাডক্লিফ লাইন ভারতকে কোন দেশ থেকে আলাদা করেছে? মনে রাখবেন পাকিস্তান দেশ থেকে। বলা হয়েছে র্যাডক্লিফ লাইন ঘোষণা করা হয় 1947 সালের 17 আগস্ট। ভারত ভাগের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা সীমান্ত কমিশন চেয়ারম্যান স্যার ক্রাইল র্যাডক্লিফের নাম অনুসারে এই নামকরণ করা হয়। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমার 2-3টে প্রশ্ন আসতে পারে যে র্যাডক্লিফ লাইনটি কার নাম অনুসারে হয়েছিল, অর্থাৎ কার নাম অনুসারে হয়েছিল? তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্যার ক্রাইল র্যাডক্লিফের নাম অনুসারে হয়েছিল। এবং এটি কত সালে ঘোষণা করা হয়েছিল? তখন মনে রাখবে 1947 সালে 17 আগস্ট, ভারত ভাগের পর। সো প্রিয় ভিউয়ার্স, এমনি একটু সর্দি আছে, একটু বাদো হয়ে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না, একটু কাইন্ডলি মানিয়ে নিও। তো 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্ন হলো নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, টেক্সাস। তো 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াশিংটন। তাহলে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবেন ওয়াশিংটন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নাসার সদর দপ্তর টু ইন্ডিফেন্স স্কোয়াড নামে পরিচিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তাহলে নাসার কিন্তু একটি পরিচিত নাম আছে, টু ইন্ডিফেন্স স্কোয়াড নামে পরিচিত, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এবং এটির প্রতিষ্ঠিত কিন্তু 1958 সালে 29শে জুলাই। তাহলে নাসার প্রতিষ্ঠাতা কত সালে? মনে রাখবেন 1958 সালে 29শে জুলাই। ক্লিয়ার? আর এটি কিন্তু নাসার ফুল ফর্ম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। নাসার ফুল ফর্ম কিন্তু ন্যাশনাল অ্যাটমিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি কিন্তু নাসার ফুল ফর্ম, অনেক সময় নাসার ফুল ফর্মও কিন্তু পড়ে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রশ্ন। অনেক ক্যান্ডিডেট আছে যারা নির্ণয় করে যে এই ইউটিউবারের তো সাবস্ক্রাইবার কম, অর্থাৎ
এখানে প্রশ্ন উত্তর ভালো হবে না, এরকম কিছু মানে কন্টেন্ট তারা মাথার মধ্যে খেলায়। তো সেই সকল প্রার্থীদেরকে বলবো, তোমার সাবস্ক্রাইবার দেখার প্রয়োজন নেই, তোমার দেখার প্রয়োজন মোস্টলি যে এই ইউটিউবারের প্রশ্নর মানগুলো কেমন হচ্ছে, কেমন মডারেট প্রশ্ন করছে, কেমন স্ট্যান্ডার্ড প্রশ্ন করছে, কেমন কমন পাওয়া যাবে, সেইগুলো দেখার প্রয়োজন। কিন্তু অনেক বোকা পাবলিক আছে এইগুলো দেখে যে এই ইউটিউবারের সাবস্ক্রাইবার এত কম, তাহলে এ প্রশ্ন মনে হয় ভালো দেয় না, এরকম ভাবে। তো এই জন্যে কিন্তু কিছু 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 ক্ষেত্রে তারা কিন্তু চাকরি পরীক্ষা ক্র্যাক করতে পারে না। আরে কমসে কম দেখো যে এই ইউটিউবারটা কবে ইউটিউব চ্যানেলটা খুলেছে, এটা তো দেখো। তো যাই হোক, ছোট ছোট ক্লিপস তোমাদের মাঝে বলছি, একটু আনন্দ চলে, কিছু মনে করো না। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রশ্ন, আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1920 সালে, 1922 সালে, 1925 সালে, 1928 সালে। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1922 সালে। তাহলে আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে, মনে রাখবেন 1922 সালে। তাহলে এখানে তোমরা ফুটনোটটি দেখে নাও, 1922 সালের 13ই মার্চ এটি প্রথম প্রকাশিত হয়। অনেক ক্ষেত্রে কিন্তু শুধু 1922 সাল দেয় না, তার পাশে কিন্তু চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করার জন্য কিন্তু মাসটা উল্লেখ করে দেওয়া হয়, 13ই মার্চ, 15ই জানুয়ারি, এরকম কিন্তু উল্লেখ করে দেওয়া হয়। তার জন্য কিন্তু এখানে এই ফুটনোটটি তোমাদের তুলে দিলাম। 9 নম্বর প্রশ্ন, ভারতে হিন্দি দিবস কবে পালিত হয়? 15 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর। তো 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 14 সেপ্টেম্বর। তাহলে ভারতের হিন্দি দিবস কবে পালিত হয়, মনে রাখবেন 14 সেপ্টেম্বর। বলা হয়েছে উত্তর ভারতে প্রতি বছর 14ই সেপ্টেম্বর বার্ষিক হিন্দি দিবস পালিত, কারণ এই দিনে হিন্দিকে আধিকারিক ভাষা হিসেবে গ্রহণ করা হয়। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে উত্তর ভারতে 14ই সেপ্টেম্বর কিন্তু বার্ষিক হিন্দি দিবস পালন করে, এবং ওই দিনটাকে কিন্তু হিন্দিকে আধিকারিক ভাষা হিসেবে গ্রহণ করা। ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্ণাটক, সিকিম, কেরালা, অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। এটা কিন্তু তোমরা জানো যে কেরালায় কিন্তু সাক্ষরতা অর্থাৎ শিক্ষিতের হার কিন্তু বেশি। তাহলে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, মনে রাখবেন কেরালা। বলা হয়েছে 2011 সালের আদম অনুযায়ী কেরালা সাক্ষরতার হার 93.41%, এবং সবচেয়ে কম সাক্ষরতার হার বিহার 63.82%। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের ফুটনোটের দুটি প্রশ্ন আছে, এটাও কিন্তু আমি মেনশন করে দিচ্ছি যে সবচেয়ে নিম্নমানের সাক্ষরতার হার হচ্ছে বিহারে, এবং উচ্চমানের অর্থাৎ বেশি সাক্ষরতার হার সবচেয়ে বেশি কিন্তু কেরালা। তার পয়েন্ট অর্থাৎ শতাংশ কিন্তু এখানে উল্লেখ করা আছে 93.41%, এবং বিহারে 63.82%। তবে বিহারের ক্ষেত্রে একটি কথা বলছি, বিহারে কিন্তু সবচেয়ে আইএএস অফিসার বেশি, এটা মাথায় রাখবে। 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ তোমাদের কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দুটো সেকশানে ভাগ করেছি। একটা সেকশান 10টা করে টোটাল 20টা কোশ্চেন রেখেছি, এবং একটি সেকশান রেখেছি যে জাতীয় উদ্যানের ওপরে কিন্তু একটি সেকশান রেখেছি, 10টি প্রশ্ন রেখেছি। কারণ এখনকার ছেলে মেয়ে বেশি পড়তে চায় না, তাই 13 দিন ধরে সাজেস্ট করে আজকের এই ভিডিওটা পাবলিশ করছি। কারণ আমি দেখছি যে কম পড়ে বেশি নাম্বার যেন পাই, আমার যেসব সাবস্ক্রাইবার আছে তারা যেন কম পড়ে বেশি নাম্বার পায়, সেই জন্য কিন্তু আমি একদম সেকশান ওয়াইজ তোমাদের মাঝে প্রশ্ন উত্তর তুলে ধরছি। আজকের একটা টিপস তোমাদেরকে বলি, যেমন দেখেন র্যাডক্লিফ লাইন বা সীমান্ত রেখা থেকে কিন্তু প্রতিটা পরীক্ষায় একটা দুটো প্রশ্ন আসবেই। যেমন স্পোর্টস থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন আসবেই, যেমন এই জাতীয় উদ্যান, স্থাপিত দেশ ইত্যাদি, এই সমস্ত কিছু কিছু টিপস আছে, একটা দুটো করে প্রশ্ন মাস্ট বি শুড আসবেই। তো আমি এই একদিন তোমাদের ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে উল্লেখ করবো যে কোন কোন এর থেকে কটি করে প্রশ্ন আসতে পারে। তো আমি এই জাতীয় উদ্যান থেকে কিন্তু 10টি প্রশ্ন রেখেছি। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। দুটো সেকশন করেছি, 10 + 10 = 20। তো আগের 10টা হয়ে গেছে, এবার কিন্তু আবার 1 নম্বরে চলে এসছে। এটি কিন্তু অনলি ফর জাতীয় উদ্যানের ওপরে বেস করে প্রশ্ন উত্তর করা। তো চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তো সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ঝাড়খণ্ড। তো 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার,
তাহলে সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। বলা হয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। তাহলে সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং জেলায় অবস্থিত। এটি কিন্তু 1986 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। তাহলে এটিও কিন্তু এই যে সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি দার্জিলিংয়ে অবস্থিত, প্লাস 1986 সালে কিন্তু বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষিত করা হয় এবং 1992 সালে কিন্তু জাতীয় উদ্যান পরিণত হয়। ক্লিয়ার? তাহলে এটা জাতীয় উদ্যানে কত সালে পরিণত হয়, তখন এই প্রশ্নটা যদি কিন্তু ঘুরেও আসতে পারে, তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালে জাতীয় উদ্যানে পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন। এত সর্দি হয়েছে মনে কথা বলতে পারছি না, তারপরেও কিন্তু তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি, কারণ আমি চাইছি যেন আমার যেসব সাবস্ক্রাইবার আছে বা অডিয়েন্স আছে তারা যেন কমসে কম চাকরি পরীক্ষাটা যেন ক্র্যাক করতে পারে, পরীক্ষাটায় যেন পাস করতে পারে, তারপর শেষ পর্যন্ত দেখা যাবে মেডিকেল দেখা যাবে। এবং মেডিকেলের ওপরেও আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি একটা ভিডিও নিয়ে আসবো। আমার 4 বারের মেডিকেলের এক্সপিরিয়েন্স আছে, সেই থেকে আমি একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর এবং ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে কিন্তু সরাসরি যুক্ত হতে পারেন এবং আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করেও কিন্তু তোমরা যা কোনো ডাউট ফিল হলে আমাকে জানতে পারো, আমি সরাসরি জানিয়ে দেবো। তো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। গুগামাল জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। তাহলে গুগামাল জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন মহারাষ্ট্রে। তো বলা হয়েছে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় অবস্থিত গুগামাল জাতীয় উদ্যানটি। তাহলে মহারাষ্ট্রের কোথায় গুগামাল জাতীয় উদ্যানটি অবস্থিত? মনে রাখবেন অমরাবতী জেলায় কিন্তু এটি অবস্থিত। 1947 সালে স্থাপিত হয়, অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় 1947 সালে, তখনই কিন্তু এটা স্থাপিত হয়। এর আয়তন কিন্তু 1673 বর্গ কিমি। ক্লিয়ার? আয়তনটা জাস্ট নো ম্যাটার, আয়তন পড়ে না, অবশ্য অনেক ক্ষেত্রে পড়ে, কিন্তু আয়তনের ক্ষেত্রে অনেক বিভ্রান্ত প্রশ্ন উত্তর থাকে। এখানে হয়তো 1673 আছে, কোনো বইতে আছে 1573, তো ওটা ম্যাটার করে না, কত সাল, কোন রাজ্যে অবস্থিত, কোন জেলায় অবস্থিত, এইগুলো ম্যাটার করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 3 নম্বর প্রশ্ন, নকরেক জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মেঘালয়। তাহলে নকরেক জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। বলা হচ্ছে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলায় অবস্থিত তুরা পর্বত থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত নকরেক জাতীয় উদ্যানটি। এইখানে কিন্তু তোমাদের ফুটনোটে কিন্তু বিশেষ করে এই ফুটনোটটি নজর দেবে। এই ফুটনোট থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। এর আগেও আমি এসএসসি জিডিতে কিন্তু এই ফুটনোট দিয়েছি, প্রতিটা সাবস্ক্রাইবার বলেছে, প্রায় 10 থেকে 12 জন বলেছে দাদা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে আমরা কমন পেয়েছি, তবে ফুটনোটগুলো আমাদের খুবই উপকার এসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলায় অবস্থিত তুরা পর্বত। তাহলে কোথায় অবস্থিত তুরা পর্বত? মনে রাখবেন মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলায় অবস্থিত তুরা পর্বত থেকে 2 কিলোমিটার দূরেই কিন্তু নকরেক জাতীয় উদ্যানটি অবস্থিত। প্রসঙ্গত এটা মেঘালয়ের রাজধানী শিলংয়ে। ক্লিয়ার? এখানে কিন্তু আরেকটি প্রশ্নে আমরা খুঁজে পেয়েছি, মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। ওকে, এরকম পয়েন্ট করে করে পড়বে, দেখবে একটা প্রশ্ন থেকে 4-5টা প্রশ্নের উত্তর দিতে পারবে তোমরা। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য পান্না জাতীয় উদ্যানটি অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ। তাহলে নিম্নলিখিত কোন রাজ্যর পান্না জাতীয় উদ্যানটি অবস্থিত? মনে রাখবেন মধ্যপ্রদেশ। বলা হয়েছে মধ্যপ্রদেশের পান্না এবং ছত্তরপুর জেলায় অবস্থিত এই জাতীয় উদ্যানটি। তাহলে মধ্যপ্রদেশের পান্না এবং ছত্তরপুর জেলায় কিন্তু অবস্থিত এই জাতীয় উদ্যানটি। এর ক্ষেত্রফল কিন্তু এখানে উল্লেখ করা আছে 5,42,000.67 বর্গ কিলোমিটার এবং 1993 সালে এটি ভারতের 22তম টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া ঘোষিত হয়। সো প্রিয় ভিউয়ার্স, এই পান্না জাতীয় উদ্যানটি কিন্তু 1993 সালে এটি ভারতীয়
22তম টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া নামে ঘোষিত হয়। তাহলে 22তম কিন্তু এটি টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া নামে ঘোষিত হয় 1993 সালে, মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোথায় স্যাডল পার্ক ন্যাশনাল পার্কটি অবস্থিত? স্যাডল পিক ন্যাশনাল পার্ক এটি অবস্থিত। স্যাডল পিক ন্যাশনাল, আমার ভুল হয়ে গেছে, স্যাডল পিক ন্যাশনাল পার্কটি অবস্থিত গোয়া, আন্দামান ও নিকোবর, আসাম, ঝাড়খণ্ড। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আন্দামান ও নিকোবর। তো তোমরা দেখে না ফুটনোটটি বলা হয়েছে স্যাডল পিক ন্যাশনাল পার্কটি 1979 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্থাপিত হয়। এ থেকে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, স্যাডল পিক ন্যাশনাল পার্কটি কত সালে স্থাপিত হয় এবং কোথায় স্থাপিত হয়? তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1979 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্থাপিত হয়। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যে গল্ফ অফ ম্যানার মারিন ন্যাশনাল পার্কটি অবস্থিত? কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। তাহলে নিচের কোন রাজ্যে গল্ফ অফ ম্যানার ম্যারিন ন্যাশনাল পার্কটি অবস্থিত? মনে রাখবেন অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বলা হচ্ছে গল্ফ অফ ম্যানার ম্যারিন ন্যাশনাল পার্কটি 1986 সালে এটি স্থাপিত হয়। তাহলে এই গল্ফ ম্যানার ন্যাশনাল পার্কটি কত সালে স্থাপিত হয়? মনে রাখবেন 1986 সালে স্থাপিত হয়। 7 নম্বর প্রশ্ন, কুডেট লেপার্ড ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। তাহলে কুডেট লেপার্ড ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? মনে রাখবেন ত্রিপুরাতে অবস্থিত। বলা হয়েছে ত্রিপুরা সিপাহী জেলায় বন্যপ্রাণী অভয়ারণ্যে অবস্থিত। তাহলে ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? মনে রাখবে সিপাহী জেলায় এই পার্কটি কিন্তু অবস্থিত। ক্লিয়ার? 8 নম্বর প্রশ্ন, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? আসাম, ত্রিপুরা, দিল্লি, আন্দামান ও নিকোবর। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আন্দামান ও নিকোবর। তাহলে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অবস্থিত। ফুটনোটটি এখানে শর্ট নোট উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানটি। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটি কিন্তু একটু কেন্দ্রশাসিত অঞ্চল, মনে রাখবেন। এবং এটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এই যে পার্কটি মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানটি কিন্তু 1969 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। এক ব্রিটিশ সেনা আধিকারিকের স্ত্রীর নাম অনুসারে এটির নামকরণ করা হয়। এখান থেকে কিন্তু 2-3টি প্রশ্ন আসতে পারে যে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানটি কার নাম অনুসারে নামকরণ করা হয়? তখন সঠিক উত্তর হয়ে যাবে এক ব্রিটিশ সেনা আধিকারিকের স্ত্রীর নাম অনুসারে এটি নামকরণ করা হয়। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্ন, কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ছত্তিশগড়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্কটি 1982 সালে ভারত সরকার দ্বারা ঘোষিত। এটির অপর নাম হলো কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। তাহলে এই যে কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্ক এর কিন্তু আরেকটি নাম আছে, অপর নাম কি? কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। এটি কত সালে ভারত সরকার দ্বারা ঘোষিত হয়? মনে রাখবেন 1982 সালে। ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, 10 + 10 = 20, অর্থাৎ 20টা প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। নিম্নলিখিত কোন রাজ্য ভান্সডা ন্যাশনাল পার্কটি অবস্থিত? গুজরাট, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে, এটা তোমরা বলবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? এখানে কিন্তু শুধু ন্যাশনাল পার্কটি, ভান্ডা ন্যাশনাল পার্কটি কত সালে স্থাপিত সেটা কিন্তু উল্লেখ করা আছে 1979 সালে। আর এইটি কিন্তু এই 10 নম্বর প্রশ্নটি, অর্থাৎ হিসেব মতো 20 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে
কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু ভেরি মোস্টলি ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2024-25, মূলত 25 অর্থাৎ তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদই কিন্তু টেন্টেটিভ একটা এক্সাম ডেট জানিয়ে দিয়েছে। তো 2025 সালে তোমাদের সম্ভবত এক্সাম হবে। তো এই এক্সামের জন্য ভেরি মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।